আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে আমেরিকা তাদের বেঁচে থাকা দ্বিতীয় এয়ারম্যানকে উদ্ধার করেছে, যে ৩৬ ঘণ্টা ধরে পাহাড়ে লুকিয়ে ছিল। এটিকে সত্যি একটি ভালো অপারেশন বলা যায়। শত্রু দেশ হলেও কেউ যদি ভালো কাজ করে তবে সেটি স্বীকার করতেই হয়। প্রথমত এত বেশি বোমাবর্ষণ করা হয়েছিল যে বিশেষজ্ঞরাও বলছিলেন চেষ্টা ছিল যেন যদি সে বেঁচেও না থাকে বা আমাদের হাতে না আসে তবে যেন ইরানিদের হাতেও না লাগে। কিন্তু সেই এয়ারম্যান ৩৬ ঘণ্টা ধরে ইরানের পাহাড়ে লুকিয়েছিল। সে বাইরে বের হয়নি, তবে সে সরাসরি যোগাযোগে ছিল। সে ওয়্যারলেসের মাধ্যমে সংযুক্ত ছিল এবং নিজের অবস্থানও জানিয়ে দিয়েছিল। এরপর আমেরিকার অনেক হেলিকপ্টার, অনেক বিমান এবং অনেক সৈন্য ইরানের ভেতরে ঢুকে পড়ে। সে এলাকায় একটি এয়ার স্ট্রিপও ছিল যেখানে অবতরণ করা সম্ভব ছিল। সেখানে বিমান অবতরণ করানো হয়, স্থল অভিযান চালানো হয় এবং তাদের সেই এয়ারম্যানকে খুঁজে বের করা হয়। কিন্তু যখন তারা সেখান থেকে বের হতে যাচ্ছিল তখন আমেরিকার দুটি C-130 বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ইরানের নিশানায় চলে আসে। ইরান গুলি চালায় এবং রকেট ও মিসাইল ছোড়ে। এতে আমেরিকার ওই দুই বিমান এবং দুই হেলিকপ্টার মরুভূমিতে ধ্বংস হয়ে যায়। এখন সেই বিধ্বস্ত বিমান ও হেলিকপ্টারের ধ্বংসলীলার দৃশ্যটি দেখে নিন। এদিকে আমেরিকার দাবি তারা নিজেরাই তাদের বিমান ধ্বংস করেছে, কারণ সেগুলো মরুভূমিতে আটকে গিয়েছিল এবং যেন ইরানের হাতে না পড়ে। কিন্তু বাস্তবে বিষয়টি তেমন নয়, কারণ ধ্বংসাবশেষ যদি ইরানের হাতে পড়ে তবুও তা ইরানের কাছেই চলে গেছে। আরেকটি বিষয় হলো, এমন কোনো পরিস্থিতি ছিল না যে বিমানগুলো জালে আটকে গেছে বা মরুভূমিতে এমনভাবে আটকে গেছে যে উড়তে পারবে না। যদি সেগুলো অবতরণ করতে পারে তবে উড্ডয়নও করতে পারত। মনে করা হচ্ছে এই জায়গায় নিজের ব্যর্থতা ঢাকতে আমেরিকা এমন কথা বলছে। আরেকটি অদ্ভুত বিষয় হলো, ইরানের নিজস্ব পাহাড়ি এলাকায় তাদের নিয়ন্ত্রণ যথেষ্ট ছিল না। ৩৬ ঘণ্টার মধ্যে অন্য একটি দেশ এসে ইরানের ভেতরে ঢুকে পাহাড়ে খোঁজ চালিয়ে তাদের লোককে উদ্ধার করে নিয়ে গেল। এতে মনে হচ্ছে যে পাহাড়ি এলাকায় ইরানের দুর্বলতা রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, যদি আমেরিকা তাদের শক্তি ১০ গুণ বাড়িয়ে আসে তবে কি স্থল অভিযানও সম্ভব? এ ধরনের অনেক প্রশ্ন এখান থেকে উঠে আসছে। এখন যে হেরে গেছে সে যদি ৩৫ দিন পর নিজের প্রশংসা করার জন্য সামান্য আশার আলো দেখে তাহলে সে পুরো একটি প্রবন্ধ লিখে ফেলবে। তাই ডোনাল্ড ট্রাম্প একটি লম্বা টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন এটি ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন এবং এর চেয়ে বড় অপারেশন এখন পর্যন্ত কখনো হয়নি। তিনি এটিকে বিশাল সাফল্য বলেছেন যে তাদের সেনাবাহিনী অন্য দেশের মাটি থেকে তাদের লক্ষ্যে জীবিত ও সম্পূর্ণ নিরাপদ অবস্থায় উদ্ধার করে এনেছে। সেই টুইটের ওই প্যারাগ্রাফে যতটা সম্ভব নিজের প্রশংসা করা যায় তিনি ততটাই করেছেন। এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় অপারেশন বলা হচ্ছে। এটি এই রিপোর্ট ও ডেটা অনুযায়ী যা আমি পড়েছি। ডেটা অনুযায়ী এখানে এখন পর্যন্ত সবচেয়ে বড় মাত্রার ফোর্স ব্যবহার করা হয়েছে। ফাইটার জেট, গোয়েন্দা বিমান, হেলিকপ্টার, সাইবার ফোর্স, স্পেশাল কমান্ডো, অর্থাৎ আমেরিকা তাদের প্রায় পুরো শক্তি ব্যবহার করেছে এবং তারা এতে সাফল্য পেয়েছে। আর এটা অবশ্যই ভালো বিষয় যে আপনি আপনার সৈনিককে বাঁচাতে পুরো শক্তি ব্যবহার করেন। যে কথা সত্য সেটাই বলতে হবে। আমি গতকাল থেকেই আমার এডিটরকে বলছি, যদি ওই ব্যক্তি সত্যিই জীবিত থাকে এবং কোথাও লুকিয়ে থাকে তাহলে স্পষ্টতই সে কোনো স্থানীয়দের সাহায্য ছাড়া বের হতে পারবে না। নিশ্চয়ই কোনো স্থানীয় ইরানি তাকে সাহায্য করেছে, যে হয়তো কাছের কোনো গ্রাম বা এলাকায় থাকে। হয়তো তাকে বলেছে আমি আপনাকে $1,00,000 দেব, শুধু আমাকে এখান থেকে জীবিত ও নিরাপদে বের হতে সাহায্য করুন। এমন হলে কেউ কেন সাহায্য করবে না? এখন দ্য নিউ ইয়র্ক টাইমসও লিখেছে যে এয়ারম্যানকে জীবিত বাঁচাতে ইরানের স্থানীয় মানুষজন সাহায্য করেছে, যার কারণে সে জীবিত ও নিরাপদে থাকতে পেরেছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকারও প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি একটি ছবি টুইট করেছেন, সেখানে আমেরিকার বিমান ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এবং তিনি ব্যঙ্গ করে বলেছেন যদি এভাবেই আমেরিকা জয় পেতে থাকে তাহলে ইনশাল্লাহ সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এবার পরের দৃশ্যটি দেখুন, কত নিচু উচ্চতায় আমেরিকার বিমানগুলো ইরানের এলাকায় উড়ছিল। এটি অপারেশনের সময়কার ভিডিও। আর এদিকে ইরানের স্থানীয় সাংবাদিকরা সেখানে গিয়ে আমেরিকার এই ঘটনার উপর কটাক্ষ ও ব্যঙ্গ করার কাজ বেশ জোরে সোরে করছে। স্থানীয় সাংবাদিকরা দেখিয়েছেন যে ইরান কিভাবে আমেরিকার বড় বড় বিমান ও হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করেছে এবং সেগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই অপারেশনে ইরানেরও ক্ষতি হয়েছে। মার্কিন বাহিনীর সঙ্গে সংঘর্ষ, গুলিবর্ষণ এবং বোমাবর্ষণে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ৫ জন সৈন্য নিহত হয়েছে। আইআরজিসির মুখপাত্র মিডিয়াকে জানিয়েছেন যে তারা আমেরিকার বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে, সেগুলো তাদের নিশানায় ছিল এবং তারা সফলভাবে সে কাজ সম্পন্ন করেছে।
শুধু তাই নয়, ইরান কয়েক ঘন্টা আগে আমেরিকার একটি MQ-9 র্যাপ্টার ড্রোন এবং ইসরায়েলের একটি হারমাস 450 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এদিকে একটি খারাপ খবর এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN রিপোর্ট করেছে যে গতরাতে ইরানের উপর বড় ধরনের হামলা হয়েছে, যা আগে দেখানো হয়েছিল যে আক্রমণগুলো খুবই বড় ছিল। CNN বলছে গতরাতে আমেরিকা ও ইসরায়েল যে বড় হামলা চালিয়েছে তাতে ইরানের 50 জন সিনিয়র কর্মকর্তার মৃত্যু হয়েছে। তবে যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে 50 জন সিনিয়র কর্মকর্তার মৃত্যু ইরানের জন্য একটি ঐতিহাসিক ধাক্কা হবে। ইরান এখনও এ বিষয়ে কিছুই বলেনি এবং সম্ভবত বলবেও না। বাহরাইনের একটি তেল শোধনাগার, যে কোম্পানির নাম ব্যাপকো এনার্জিস, সেখানে হামলা হয়েছে। গতকাল কুয়েতের একটি রিফাইনারিতেও হামলা হয়েছিল, একটি ভবনেও আক্রমণ করা হয়েছিল। আর আজ বাহরাইন, যে দেশটি ইরানের বিরুদ্ধে খুব বেশি বিষোদ্গার করছিল এবং ইরানের উপর হামলার কথা বলছিল, তার তেল শোধনাগারে হামলা হয়েছে, সেটি উড়িয়ে দেওয়া হয়েছে। হামলার পরে দৃশ্য আপনাদের সামনে রয়েছে। একইভাবে কুয়েতও বলেছে যে তাদের ওয়াটার প্ল্যান্ট ও পাওয়ার প্ল্যান্টে হামলা হয়েছে। দুই জায়গাতেই আক্রমণ হয়েছে। যে কাজটি আমেরিকা শুরু করেছিল, ইরান সেটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। ইরান আগে বলেছিল যদি তাদের পাওয়ার প্ল্যান্ট বা ওয়াটার প্ল্যান্টে হামলা হয় তাহলে তারা পুরো অঞ্চলের ওয়াটার প্ল্যান্ট ও পাওয়ার প্ল্যান্টে আঘাত করবে। এখন ইরান সেটাই করছে। ইরান যা বলছে তাই করে দেখাচ্ছে। এভাবেই আবুধাবির একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টেও হামলা হয়েছে। এতে আরও বড় ধ্বংসযজ্ঞ চালানো হতে পারে। কারণ ইরান যে নীতি শুরু করেছে তা হল মধ্যপ্রাচ্যে যেখানে তাদের উপর হামলা হবে তারা মধ্যপ্রাচ্যের সেই জায়গায় একই ধরনের পাল্টা হামলা করবে। এতে পুরো বিশ্বই বড় ধাক্কা খেতে পারে। এদিকে সৌদি আরব বলেছে যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সৌদি আরবের কথায় বিশ্বাস করবে কে? আজ তারা বলছে তারা মিসাইল আটকিয়েছে, কিন্তু 4 দিন পরে হয়তো জানা যাবে সেখানে বড় ধ্বংসযজ্ঞ হয়েছে। বর্তমানে উপসাগরীয় দেশগুলো এমনটাই করছে। অন্যদিকে ইসরায়েলের হাইফা শহরের একটি কারখানাতেও মিসাইল পড়েছে। দেখুন। וואו, זה מתקדם לכיוון המפעלים. הולכת להיות נפילה. וואו. עכשיו אם יש אירוע חומרים מסוכנים, שתיים, לא? אם יש אירוע חומרים מסוכנים, אנחנו בצרות. এদিকে জিম্বাবুয়েতে অবস্থিত ইরান দূতাবাস একটি গ্রাফিক পোস্ট করেছে। সেখানে দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প সামনে দাঁড়িয়ে বলছেন সবকিছু ঠিক আছে, সবকিছু ভালো চলছে, কিন্তু তার পেছনে আমেরিকার ফাইটার জেট ও বিমান ভেঙে পড়ে আছে। অর্থাৎ বোঝানো হয়েছে যে ট্রাম্প সত্য লুকাচ্ছেন। সংবাদ মাধ্যম ফ্রান্স 24ও একটি পোস্টে বলেছে যে কুয়েতের ভূমি থেকে আমেরিকার ইরানের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে। এজন্যই যখন ইরান পাল্টা আঘাত করে তখন সরাসরি কুয়েতকে লক্ষ্য করে হামলা করে। এদিকে ইরানের অনুমতির পর স্ট্রেইট অব হরমুজ দিয়ে জাপানের আরেকটি তেলবাহী ট্যাঙ্কার পার হয়েছে। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যেভাবে হামলা চলছে তাতে রেডিয়েশন লিক হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। কয়েকদিন আগে, প্রায় 3 দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইরান ইসরায়েলের একটি ড্রোন কারখানায় হামলা করেছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে। আজ আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি যে সেই ইসরায়েলি ড্রোন কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। দেখুন। ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাই ঠিক প্রমাণিত হচ্ছে না। তাকে ব্যঙ্গ করে বলা হচ্ছে যে গোলাপি শূকর। সারা বিশ্বে অপমানিত হচ্ছেন। তিনি বলেছিলেন যে তার কারণে ইরানের যেসব বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভকারীদের যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের মৃত্যুদণ্ড নাকি ইরান বাতিল করেছে। কিন্তু আমি তখনই বলেছিলাম যে ইরান কৌশলে খেলছে। এখন ইরান 2 জন যুবককে ফাঁসি দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা দাঙ্গায় জড়িত ছিল, মানুষের উপর হামলা করছিল, রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল এবং পরিস্থিতি অস্থিতিশীল করছিল। বিভিন্ন এলাকায় তারা কর্মকর্তাদের বাড়িতে আগুন দিয়েছে, সাধারণ মানুষের উপর হামলা করেছে এবং সামগ্রিকভাবে অশান্তি সৃষ্টি করেছে। এদিকে বন্ধুরা, ইতালিতেও জেট ফুয়েলের সংকট দেখা দিয়েছে। বিমান জ্বালানির ঘাটতির কারণে ইতালিতে বিমান ভাড়ার দাম বেড়ে গেছে। অনেক এয়ারলাইন কোম্পানি এখন বন্ধ হওয়ার ঝুঁকির মুখে রয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং বলেছেন যে পুরো অঞ্চলে যা কিছু ঘটছে তার জন্য দায়ী আমেরিকা। একইভাবে ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রীও ইরান ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করেছেন। এরপর আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীকে একজন অনুমোদিত সাংবাদিক, যাকে আমেরিকার সরকার প্রশ্ন করার অনুমতি দিয়েছিল,
তিনি জিজ্ঞেস করেন, আপনি এত কর্মকর্তাকে, এত জেনারেল ও কমান্ডারকে কেন বরখাস্ত করেছেন? জবাবে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যাতে ডোনাল্ড ট্রাম্প খুশি হন। সাংবাদিক এরপর জিজ্ঞেস করেন, কেন, এমন কেন? এবং আরও প্রশ্ন করেন, আপনি মোট কতজনকে চাকরি থেকে সরিয়েছেন? তখন তিনি বলেন, আমি জানি না আমরা কতজনকে সরিয়েছি। সাংবাদিক তখন বলেন, আপনারা 8 জনকে সরিয়েছেন, আর সেই সংখ্যাটাও আপনার মনে নেই। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর যে কঠিন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তা দেখার মতো ছিল। অন্যদিকে ইসরায়েলের একটি সংবাদ চ্যানেলে উপস্থাপকরা বসে প্রকাশ্যে ইরানের উপর পারমাণবিক বোমা ব্যবহারের কথাও আলোচনা করছেন। এই ব্যক্তিটি হল বেন গাভির এবং তার কিছু সঙ্গী ইসরায়েলের টিভি চ্যানেলে বসে ইরানের উপর পারমাণবিক বোমা ফেলার কথা বলছে। আর এখনও যারা শিয়া সুন্নি দ্বন্দ্বে লিপ্ত তারা এদেরকে সুন্নি মনে করছে, তারা ইরানকে ঘৃণা করছে শুধুমাত্র এই কারণে যে ইরান একটি শিয়া প্রধান দেশ। তাদের দৃষ্টিতে এই বেন গাভিরই হল সুন্নি। আল্লাহ তোমাদের ধ্বংস করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।